বন্ধুরা, আবার এসে গেছি একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। এবারের গল্পটা একটু ভিন্ন স্বাদের। আগাথা ক্রিস্টির লেখা এন্ডলেস নাইট। গল্পটি বাংলায় অনুবাদ করেন মাসুদ রানা। এন্ডলেস নাইট গল্পটি 3টি পর্বে ভাগ করা আছে। আজকে আমরা শুনব গল্পের প্রথম পর্ব। তাহলে শুরু করা যাক। পার্ট 1। আমাদের জীবনে কোনো ঘটনা যে কি পরিণতি নিয়ে আসবে তা কি আগে থেকে কেউ বলতে পারে না বুঝতে পারে? কখন দৈর্ঘ্য নেমে আসবে কিংবা ভাগ্য সুপ্রসন্ন হবে, এর কোনোটাই আমাদের জানার সীমানায় থাকে না। আমারও হয়েছে তাই। এই ঘটনাটাকে 2টো পর্বে ভাগ করা চলে এবং বলতে হলে যে কোনো দিক থেকেই শুরু করা যায়। তবে আমি জিপসি একার থেকেই শুরু করব। হ্যাঁ, জিপসি একার। সেদিন হাতে বিশেষ কাজ ছিল না। কিংস্টন বিশপের প্রধান সড়ক ধরে খেয়াল খুশি মতন হেঁটে বেড়াচ্ছিলাম। এদিকটায় সচরাচর আসা হয় না। আজ কি মনে হতে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। হঠাৎ জর্জ অ্যান্ড ড্রাগনের দেয়ালের নোটিশ বোর্ডে চোখ পড়ল। টাওয়ার নামে একটা পুরনো বনেদি বাগান বাড়ি নিলামে বিক্রির কথা লেখা রয়েছে তাতে। টাওয়ারের বিশদ বিবরণও দেয়া হয়েছে। বেশ কয়েক একর জায়গা জুড়ে বাগান বাড়ি। প্রাকৃতিক পরিবেশও মনোরম। প্রায় 100 বছরের পুরনো বাড়ি। বিবরণ পড়ে বুঝতে পারলাম একদিন যে বাড়ি লোকজনের সমাবেশে গমগম করত, এখন সেই গৌরবময় অতীত স্মৃতি বুকে আঁকড়ে ধরে পড়ে আছে একটা ধ্বংসস্তূপ। এই যে আচমকাই ঘটনা ঘটল, অর্থাৎ টাওয়ার বিক্রির নোটিশটা আমার চোখে পড়ল, এটা কোনো দুর্দৈর্ঘ্য বা ভাগ্যের প্রসন্নতা সেই মুহূর্তে বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি দুদিক থেকে ব্যাপারটাকে অনায়াসে নেওয়া যায়। প্রসিদ্ধ স্থপতি স্যান্টনিক্সের সঙ্গে আমার আলাপ পরিচয়ের প্রসঙ্গটাও এই প্রসঙ্গে স্মরণযোগ্য। কেননা ভদ্রলোকের সঙ্গে প্রথম আলাপ পরিচয়ের দিন থেকেই এই কাহিনীর সূত্রপাত এমন মনে করলেও অযৌক্তিক হবে না। স্যান্টনিক্সের শীর্ণ পাণ্ডুর গাল, উত্তজ্জ্বল চোখ, এই চেহারাটা চোখ বুঝলে এখনো পরিষ্কার দেখতে পাই। দক্ষ হাতে তিনি কাগজের ওপরে নানান ছাদের বাড়ির নকশা আঁকেন আর সেসব বাড়ি বাস্তবে রূপদান করেন। তার প্রতিটি সৃষ্টি বৈশিষ্ট্যপূর্ণ। তার মধ্যে বিশেষ একটি বাড়ি আবার এমনই সুন্দর যে দেখলে মনে হয় এরম একটা স্বপ্নময় বাড়ির মালিক না হতে পারলে পৃথিবীতে বেঁচে থাকাই নিরর্থক। মনের মতো একটা বাড়ির মালিক হব, এই স্বাদ আমার আবাল্যের। তাই আশা করতাম আমার সেই স্বপ্নের সৌধ একদিন স্যান্টনিক্সই বানাবেন আর ততদিন অবশ্যই বেঁচে থাকবেন। নিলামের নোটিশ থেকে চোখ সরিয়ে নিয়ে যখন বাইরে তাকালাম, মনে হলো আমার চোখের সামনে যেন স্বপ্নরাজ্যের সেই অসম্ভব সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছি। সুপ্ত বাসনার কি মৃত্যু হয় না? তা না হলে যা অবিশ্বাস্য অসম্ভব কল্পনা তা বারে বারে ঘুরে আসে কেন? বুকের ভিতরে তার শিকড় কি এতই গভীর? রাস্তার মোড়ে একটা লোক বিশাল একটা কাঁচি দিয়ে পথের ধারের ঝোপঝাড় কেটে ছেটে পরিষ্কার করছিল। সম্ভবত স্থানীয় পৌরসভার নিম্নপদস্থ কর্মচারী। পায়ে পায়ে তার কাছে এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, টাওয়ার নামের বাগান বাড়িটা এদিকে কোথায় বলতে পারো? আমার প্রশ্ন শুনে লোকটার মুখের চেহারা মুহূর্তে কেমন বদলে গেল। তার মুখের সেই ছবি আজও আমি ভুলতে পারিনি। আমার দিকে তির্যক দৃষ্টিতে তাকালো, কি ভাবলো, পরে বলল, ওই নামে আজকাল আর কেউ ডাকে না। পুরনো 2-4 জন মনে রেখেছে। অনেক বছর আগে যারা ওখানে বাস করত তারাই বাড়ির টাওয়ার নাম রেখেছিল। তাহলে জায়গাটার এখন কি নাম হয়েছে জানতে চাইলাম আমি।
প্রৌঢ় লোকটার চোখ মুখ কেমন থমথমে হয়ে উঠল লক্ষ্য করলাম। সে যেন যথেষ্ট বিরক্তির সঙ্গেই বলল, এখন সকলে বলে জিপসি একর। ভারী অদ্ভুত নাম তো, এরকম নামকরণ হলো কেন? আমি অবশ্য সঠিক বলতে পারবো না। নানান জনের কাছে এই নিয়ে নানান কাহিনী শোনা যায়, সেগুলো বড় অদ্ভুত। কিরকম বলো তো ভাই? আমি কৌতূহল প্রকাশ করি। লোকটা যেন ক্রমশই কেমন রহস্যময় হয়ে উঠছিল। রকম কিছুই না, ওই জায়গাটাতেই বেছে বেছে দুর্ঘটনাগুলো বেশি ঘটে। মোটর অ্যাক্সিডেন্ট নাকি? কেবল মোটর অ্যাক্সিডেন্ট হলে তবু রক্ষা হতো। অনেক রকমের অ্যাক্সিডেন্টই ঘটে, তবে মোটর অ্যাক্সিডেন্টই সংখ্যায় বেশি। কারণটা কি? আমি জিজ্ঞেস করলাম। একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন রাস্তাটা ওখানে বিশ্রী বাঁক নিয়েছে। বিপজ্জনক ওই পাহাড়ি বাঁকে অ্যাক্সিডেন্ট হবে না তো কি? আমি বাঁদিকে তাকালাম। এতটুকু বাড়িয়ে বলেনি লোকটা। পাহাড়ি রাস্তাটা আচমকা বাঁক নিয়েছে এমনভাবে যে একটু অসাবধান হলেই দুর্ঘটনা মুখে পড়া স্বাভাবিক। চোখে পড়ল বাঁকটার আগেই স্থানীয় পৌরসভার নোটিশ বোর্ড। বেশ বড় বড় করে বিপজ্জনক কথাটা লেখা রয়েছে। লোকটি বলল, ওই বোর্ড কোনো কাজে দেয় না। দুর্ঘটনা যে এর জন্য কমেছে তা নয়। আমি জিজ্ঞাসা করলাম, জিপসি কথাটা এর মধ্যে এলো কেন? লোকটার ভুরুজোড়া কুঁচকে উঠল। থেমে থেমে বলল, লোকের মুখে অনেক কথাই শোনা যায়। অনেক বছর আগে নাকি জিপসিরা ওখানে বাস করত। তাদের সেখান থেকে হটিয়ে ওই টাওয়ার বানানো হয়েছিল। লোকটা একটু থামলো। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চলে যাওয়ার আগে জিপসিদের বুড়ো সর্দার নাকি ভীষণ অভিশাপ দিয়ে গেছিল। লোকটার মুখে ওরকম একটা গ্রাম্য কথা শুনে আমি হেসে না উঠে পারলাম না। লোকটা আমার ওই হাসি দেখে রেগে গেল। রুক্ষস্বরে বলল, তোমাদের শহরে লেখাপড়া শেখা ছেলেদের ওটাই দোষ। দুনিয়ার কোনো খবরই রাখো না, তাই সব বিষয় নিয়েই হাসি মশকরা করো। আমি লোকটার মুখের দিকে তাকালাম। চোখ দুটো কেমন চকচক করছে। বলল, বিধাতার সংসারে এমন কিছু জায়গা আছে যেগুলো অভিশপ্ত। ওই জিপসি একর তার মধ্যে একটা। বাড়িটা তৈরির সময় সবাই জানে, খাদ থেকে পাথর বয়ে আনার সময় অনেক শ্রমিক মারা গিয়েছিল। একটু থেমে আমার মুখে এক পলক দৃষ্টি বুলিয়ে নিয়ে ফের বলল, এই গ্রামের বুড়ো জর্জ, তাকেও এক রাতে ওখানে ঘাড় মুটকে পড়ে থাকতে দেখা গিয়েছিল। তাতে কি? নিশ্চয়ই মাতাল হয়ে পথ চলছিল। বুড়ো মদ খেত ঠিকই, তবে তেমন বেশি কিছু না। কিন্তু অনেকেই তো মদ খেয়ে ওই পথে চলাচল করে। তাদের কেউ তো জর্জের মতন ঘাড় মোটকে পড়ে থাকে না। পাইন গাছে ঢাকা সবুজ পাহাড়ের কোলে জিপসি একর সেই দিনই আমাকে যেন কোন অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলল। সেই মুহূর্তে আমি কি ভাবতে পেরেছিলাম যে এখান থেকেই আমার কাহিনীর সূত্রপাত হবে? শুরু থেকে সমস্ত ঘটনা আমার স্মৃতিতে হুবহু আঁকা হয়েছে। অনাবশ্যক কৌতূহল বশে এই লোকটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তা সেই জিপসিরা তারপর গেল কোথায়? কোথায় গেল কেউ জানে না। আজকাল তাদের কেউই আর এ তল্লাটে দেখে না। পুলিশ সতর্ক নজর রেখেছে। আমি বললাম, অনেকেই দেখি জিপসিদের নাম শুনতে পারে না, তাদের ঘৃণা করে না ভয় করে বুঝতে পারি না। ওরা হলো ছিঁচকে চোরের দল। বলতে বলতেই আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আমাকে নিরীক্ষণ করতে লাগলো এই লোকটি। তারপর ধীরে ধীরে বলল, তোমার মধ্যেও তো দেখছি খানিক জিপসির রক্ত রয়েছে, তাই না? চট করেই লোকটার প্রশ্নের জবাব দিতে পারলাম না। আমি ভালো করেই জানি জিপসিদের সঙ্গে আমার চেহারার কিছুটা সাদৃশ্য রয়েছে, কিন্তু লোকটিকে সে কথা আমি সেই মুহূর্তে বলতে পারলাম না। দু চোখে কৌতুকের ঝিলিক নিয়ে আমি লোকটার দিকে তাকালাম। তার চোখের দৃষ্টি দেখেই কেন জানি না সেই মুহূর্তে আমার মনে হলো সত্যি সত্যি হয়তো আমার শরীরে জিপসি রক্ত মিশে আছে। লোকটার কাছ থেকে সরে এসে আমি পাহাড়ি পথটা ধরে হাঁটতে শুরু করলাম।
রাস্তাটা ঘুরে ঘুরে পাহাড়ের ওপর উঠে গেছে। পথের শেষ প্রান্তে পাহাড়ের চূড়াতে জিপসি একার। ওদিকটা বেশ সমতল। হাঁটতে হাঁটতে চূড়ায় উঠে চোখে পড়ল দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। নজরে পড়ল বহুদূর দিয়ে স্টিমার যাতায়াত করছে। দৃশ্যটা মনোরম, সন্দেহ নেই। পাহাড়ে বসে সমুদ্র দেখা ভাবতেই বুকের ভেতর পুলক নৃত্য করে ওঠে। কেন জানি না হাস্যকরভাবেই মনে হলো, আহা, জিপসি একার যদি আমার হতো। পাহাড়ের ওপরে বেশিক্ষণ থাকিনি। ফেরার পথে সেই প্রৌঢ় লোকটির সঙ্গে দেখা হয়ে গেল। এখনও সে ঝোপঝাড়ে কাঁচি চালিয়ে চলেছে। আরও কিছু কথাবার্তা হলো তার সঙ্গে। আমার কথায় সে কি বুঝলো কে জানে। বলল, এখানে যদি কোনো জিপসির সঙ্গে কথা বলতে চাও তাহলে একজনের কথা বলতে পারি। আমি জিজ্ঞেস করলাম, কে সে? মিসেস লি নামে এক জিপসি বুড়ি আছে। মেজরই তাকে এখানে বেনে বসবাস করিয়েছে। এই মেজরটি আবার কে? লোকটার চোখে বিস্ময় বিস্ফোরিত হলো। অদ্ভুত স্বরে বলল, তুমি মেজর ফিলপটের কথা শোনোনি? না ভাই, সেই সৌভাগ্য হয়নি। কে এই ফিলপট বলো তো? তার কাছ থেকে যা শোনা গেল তাতে বুঝলাম এই অঞ্চলের লোকের কাছে মেজর ভদ্রলোক দেবদূতের মতোই শ্রদ্ধা ভক্তির পাত্র। তারা এখানকার বনেদি পরিবার লিকে মেজরই সাহায্য দিয়ে রেখেছেন। আমি আর বিশেষ কৌতূহল দেখালাম না কোনো বিষয়ে। যখন চলে আসছি লোকটা যেন আপন মনেই বলে উঠল, একেবারে শেষ মাথার কুড়েটিতেই বুড়িলি থাকে, কিন্তু ঘরে থাকে না এক মুহূর্তের জন্য, আশেপাশেই ঘুরঘুর করে। জিপসি বলেই হয়তো ঘরে থাকতে চায় না। শীষ দিতে দিতে আমি পাহাড়ি পথ ধরে নিচের দিকে নামতে লাগলাম। জিপসিদের কথাটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। কখন যে মিসেস লিয়ের কুড়ের কাছাকাছি চলে এসেছি বুঝতেই পারিনি। এক মাথা রুক্ষ তামাটে চুলের বুড়ি তার উঠোনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। সামনাসামনি চলে এসেই আমার খেয়াল হলো কোমর ছাপানো চুলের রাশি বাতাসে উঠছে। এক পলকেই চিনতে পারলাম এই হলো জিপসি বুড়ি লি। মুখোমুখি দাঁড়িয়ে পড়ে জিজ্ঞাসা করলাম, তোমার কাছেই তো আসছিলাম, শুনলাম বহুদিন ধরেই অঞ্চলে রয়েছ। রোমশ পাকা ভুরুজোড়ার ফাঁক দিয়ে বুড়ি আমাকে বড় বড় চোখ করে দেখল। তারপর খসখসে গলায় বলল, তোমাকে দেখতে শুনতে তো ভালোই লাগছে, কিন্তু এটা জানো না সব ব্যাপার নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক নয়। তোমাকে এখানে কে টেনে এনেছে? যদি ভালো চাও তো জিপসি একারের কথা মন থেকে মুছে ফেলো। এখানে অভিশাপ আছে। কারোর কোনোদিন মঙ্গল হয়নি, ভবিষ্যতেও হবে না। নোটিশ দেখলাম জায়গাটা নিলামে বিক্রি হবে। তাই বুঝি? তা হোক, কিন্তু সম্পত্তিটা যে কিনবে তার সর্বনাশ হবে নির্ঘাত। এত বড় জমি কারা কিনবে কিছু শুনেছ? জমিটা কেনার কথা মাত্র জনা কয়েকের মাথাতেই ঘুরছে। দাম তো বেশি উঠবে না, সবাই জানে অভিশপ্ত জমি। খুব কম দামেই তাই বিক্রি হয়ে যাবে। সস্তায় পেলে কোনো একজন ধনী ব্যক্তি হয়তো কিনে নেবে, কিন্তু এখানে এসে কি করবে? কথাটা শুনে বুড়ি কেমন খলখল শব্দে হেসে উঠল। অজানা আতঙ্কে আমার সমস্ত শরীর ছমছম করে উঠল। বুড়ি বলল, কেন, পুরানো প্রাসাদ ভেঙে নতুন ফ্ল্যাট বাড়ি বানাবে, তারপর সেগুলো হয় ভাড়া দেবে নয়তো বিক্রি করবে। বলতে বলতে বুড়ি আবার সেই মারাত্মক হাসি হেসে উঠল। হাসি থামলে কেমন তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলল, অভিশপ্ত মাটিতে সব কটা বাড়ি হবে অভিশপ্ত। সুখে বাস করা কারোর ভাগ্যে হবে না। বুড়ির প্রথম কথাটাই কানে লেগেছিল, তাই বললাম, অতীতের এমন একটা বনেদি বাড়ি ভেঙে ফেলাটা কোনো ভালো কাজ নয়। শোনা হে ছোকরা, এই জমি কিনে ক্ষতি ছাড়া কারোর লাভ হবে না।
এখানে কাজ করবার যেসব শ্রমিক মজুর আসবে তাদের অনেকেই দুর্ঘটনায় মারা পড়বে। তারপর থেকে নানান রকম দুর্ঘটনা লেগেই থাকবে। আমি লক্ষ্য করছিলাম বুড়ি কেমন জোরের সঙ্গে কথাগুলো বলছে, কেমন দুর্বোধ্য ঠেকছিল আমার। বুড়ি নিজের মনেই বলে চলল, এটা হলো জিপসি একার, পুরো তল্লাট অভিশপ্ত। এখানে কারোর কখনো ভালো হতে পারে না। শেষ কথাগুলো বুড়ি এমনভাবে বলল যে আমি শক্ত করে হেসে উঠলাম। না বাছা, বুড়ির সারা মুখে এখন রাগ গমগম করছে। অমন দাঁত দেখিয়ে হেসো না। আমি দেখতে পাচ্ছি ওই হাসি একদিন তোমার চোখ ভরা কান্না হয়ে ঝরবে। এখনো বলছি, আখেরে ভালো চাও তো এই অঞ্চলের বিষ নিঃশ্বাস গায়ে লাগবার আগে পালিয়ে যাও। কিন্তু তুমি তো জানবে নিশ্চয়ই অমন বাড়িটার এই ভগ্নদশা হলো কেন? বর্তমান মালিক কোথায় থাকে? বর্তমান মালিক অত শত বলতে পারবো না, কিন্তু শুনে রাখো, যারা এখানে বাস করবে বলে এসেছিল তার আর একজনও বেঁচে নেই, ভূত হয়ে গেছে। তারা মারা গেছে কিভাবে? রহস্যময় হাসি হেসে বুড়ি লি বলল, সেসব পুরনো কথা আর বলতে চাই না, শুধু এটুকু শুনে রাখো, তারপর আর কেউ এখানে থাকতে আসেনি। অত বড় বাড়ি খালি পড়ে থাকে, এখন একটা ধ্বংসস্তূপ হয়ে যাচ্ছে। মালিকরা আর এই বাড়ির কথা মনে করতে চায় না। অবশ্য সেটাই মঙ্গল। কিন্তু পুরনো সেই ইতিবৃত্ত তুমি আমাকে বলতে পারতে, সবই তো জানো তুমি। না বাছা, জানলেও সব নিয়ে কারোর কাছে গল্প করি না। বলে বুড়ি হঠাৎ থেমে গেল, আমার দিকে দুপা এগিয়ে এলো, আমার মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে মিনতি ভরা গলায় বলল, তবে তুমি যদি জানতে চাও তোমার ভাগ্য আমি বলে দিতে পারবো। তার জন্য আমাকে একটা রূপোর মুদ্রা দিলেই হবে, বেশি দিতে হবে না। বুড়ির আগেকার কণ্ঠস্বর যেন সম্পূর্ণ পাল্টে গেল। গলায় খসখসে ভাবটা অদ্ভুত রকমের মোলায়েম করে সে বলতে লাগলো, তোমার হাতের রেখা দেখেই ভবিষ্যতের ভালো মন্দ সব কথা আমি বলে দিতে পারবো। তোমার সুন্দর কপাল দেখেই বুঝতে পারছি ভবিষ্যতে অনেক উন্নতি করবে তুমি। আমি হেসে বললাম, তোমাদের জিপসিদেরও সব বুজরুকি আমি একদম বিশ্বাস করি না। তাছাড়া দান খয়রাত করবার মতন মুদ্রা টুদ্রাও আমার কাছে নেই। বেশ তো, 8 শিলিংই না হয় দিও। তুমি ভাগ্যবান যুবক, এ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, বুড়ি বলল। অগত্যা একটা 6 পেনির মুদ্রা বুড়ির হাতে দিতে হলো। ওর চোখের লোলুপ দৃষ্টি কেমন ঝকঝক করে উঠল। ফোকলা দাঁতে অদ্ভুত হাসি ছড়িয়ে বলল, তোমার 2 হাতের মুঠো আমার সামনে মেলে ধরো। আমি হাত মেলে ধরলাম। বুড়ি তার শীর্ণ থাবার মধ্যে টেনে নিয়ে রেখাগুলো খুঁটিয়ে দেখতে লাগলো। কয়েক মুহূর্ত মাথা নিচু করে কি দেখলো, তারপর আচমকা আমার হাত ছেড়ে দিয়ে ঠেলে সরিয়ে দিল। নিজেও দুপা পিছিয়ে গেল। তার ঘোলাটে চোখের দৃষ্টি অসম্ভব ধারালো হয়ে উঠল। চিলের মতন কর্কশ কণ্ঠে সে বলে উঠল, পালাও, পালিয়ে যাও এখান থেকে। যদি নিজের মঙ্গল চাও, কোনো দিন আর জিপসি করে পা দিও না, নাম পর্যন্ত মুখে আনবে না। কেন কথা বলছো? কেন? এখানে তোমার জন্য কেবল চরম দুঃখ কষ্টই অপেক্ষা করছে। একদম খাঁটি কথা বলছি, মারাত্মক কোনো বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুড়ি বলল। এখান থেকে আমাকে তাড়াবার ব্যবস্থা দেখে হেসে ফেললাম। বললাম, এত লোক থাকতে শেষে আমার জন্যই বেছে বেছে বিপদগুলো সব। বুড়ি আমাকে কথা শেষ করতে দিল না। দ্রুত পায়ে তার ঝুপড়ির ভেতরে গিয়ে ঢুকলো, তারপর দরজা বন্ধ করে দিল। বুড়ির ভাবসাব দেখে মনে হলো যেন আমাকে এখান থেকে সে তাড়াতে পারলে বাঁচে। হয়তো দক্ষিণাটা মনোমতো হয়নি বলেই এমন ব্যবহার। হাত দেখা, ভবিষ্যৎ গণনা এসবে কোনো কালেই আমার বিশ্বাস নেই।
তবে জীবনের পথে নানান উত্থান পতনের মধ্যে দিয়ে চলে ভাগ্যকে অবিশ্বাস করি না। ইতিমধ্যে সূর্য অস্ত গেছে, চারপাশে রহস্যময় অন্ধকার নেমে আসছে। হাওয়ার বেগও সুবিধার মনে হলো না। গাছপালা দুলতে শুরু করেছে প্রবলভাবে। আসন্ন ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দ্রুত পায়ে নিচে নেমে এলাম। টাওয়ার বিক্রির নোটিশ বোর্ডটা চোখে পড়ল আবার। নিলামের দিনক্ষণ দেখে নিলাম ভালো করে। এর আগে কোনো রকম নিলামের ব্যাপারে আমি উপস্থিত থাকিনি, সে কারণে কোনো কৌতূহলও ছিল না। কিন্তু কি জানি কেন মনে হলো টাওয়ার নিলামের দিন উপস্থিত থাকব। অন্তত যারা সম্পত্তিটা কেনার জন্য নিলাম ডাকবে তাদের তো চেনার সুযোগ পাওয়া যাবে। পার্ট 2। যোগাযোগটা দৈবাতি হলো বলা চলে। যেদিন টাওয়ার নিলাম হবে একটা কাজের যোগাযোগে সেদিন আমাকে জিপসি একারের কাছাকাছি আসতে হলো। এক প্রৌঢ় দম্পতি লন্ডন থেকে গাড়ি ভাড়া করেছিলেন। আমি ছিলাম সেই গাড়ির চালক। আমার বহু বিচিত্র জীবন কাহিনীর সেটা ছিল এক পর্ব। 22 বছরের জীবনে যেটুকুনি পথ পাড়ি দিয়েছি তাতে অনেক বিষয়ে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছি। এই সুযোগ অবশ্য করে দিয়েছে আমার অন্তর প্রকৃতি। কোনো কাজেই আমি সুস্থির হতে পারতাম না, তাই দিনের পর দিন একটার পর একটা আমি কাজ পাল্টেছি, আর সেই কাজও হরেক রকমের। কি করিনি আমি! আয়ারল্যান্ডে কিছুদিন এক ঘোড়ার আস্তাবলে কাজ করেছিলাম, আবার মাদকদ্রব্য পাচারকারী একটি দলের সঙ্গেও জড়িয়ে পড়েছিলাম। তবে ভাগ্য ভালো, সর্বনাশের পথে বেশি দূর এগোবার আগেই সরে আসতে পেরেছিলাম। এছাড়া ফলের বাগানে কাজ করেছি, হোটেলের ওয়েটার হিসেবে ছিলাম, সমুদ্র সৈকতে লাইফ গার্ডেরও কাজ করতে হয়েছে কিছুদিন। অনেক ডুবন্ত মানুষকে উদ্ধার করেছি। আবার একটা সময় দৌড়ে দৌড়ে ঘুরে বিশ্বকোষ বিক্রি করেছি। বোটানিক্যাল গার্ডেনে গাছপালার তদারকের কাজেও নিযুক্ত হয়েছিলাম। এমনই নানান ধরনের কাজের মধ্যে দিয়ে স্বাভাবিকভাবেই অনেক বিষয়ের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছি। কাজ পাল্টানো যেন একটা নেশার মতন হয়ে গেছে আমার। যত পরিশ্রম সাপেক্ষ কাজই হোক, আমার তাতে আলস্য ছিল না। আসলে দুনিয়াটাকে দেখতে, বুঝতে, জানতে আমার খুব আনন্দ। সব বিষয়ে আমার দুরন্ত কৌতূহল, তাই সারাক্ষণই কেবল ছুটে বেড়াচ্ছি। বর্তমানে আমি গাড়ির চালক। গাড়ির কলকবজা কোনো কিছুই আমার অপরিচিত নয়। ভালো মেকানিক হিসেবে পরিচিতিও হয়েছে। এছাড়া চালক হিসেবেও আমি যথেষ্ট নির্ভরযোগ্য। বর্তমানে অনেকগুলো মূল্যবান বিলাসবহুল গাড়ির আমি চালক। ও কাজে বিশেষ পরিশ্রম নেই বটে, তবে বড্ড একঘেয়ে। একটা অশান্ত বিক্ষুব্ধ মন আমাকে সেই ছেলেবেলা থেকেই তাড়িয়ে বেড়াচ্ছে। স্কুলের গণ্ডি পেরোবার পর থেকেই আমার জীবন এই কর্মস্রোতে ভেসে চলেছে। মাঝে মাঝে রেসের মাঠে ঢু মারার অভ্যাসও তৈরি হয়েছিল। সম্প্রতি ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। একটি অনামী ঘোড়ার পেছনে কপাল ঠুকে যাবতীয় সম্বল লাগিয়ে দিয়েছিলাম। সেই ঘোড়াই বাজি জিতে গেল, আর এই সুবাদে বেশ মোটা অঙ্কের অর্থ আমার পকেটে এসে গেছে। এখন আমি একজন ধনী ব্যক্তি। জিপসি একারের কথা আমি ভুলতে পারছি না। সারাক্ষণই যেন কানের কাছে গুঞ্জন করে চলেছে। ঠিক এরকমটা হয়েছিল স্যান্টনিক্সের সঙ্গে প্রথম পরিচয়ের দিন। স্যান্টনিক্স পেশায় একজন স্থপতি। তার সঙ্গে পরিচিতি হওয়ার মতন কোনো সূত্র আমার ছিল না। বস্তুত স্থপতিদের সঙ্গে যোগাযোগের কোনো প্রয়োজনও আমার ছিল না। সেই সময় আমি এক আন্তর্জাতিক ট্যুরিস্ট কোম্পানিতে সোফারের কাজে নিযুক্ত। দেশ বিদেশের পয়সাওয়ালা যাত্রীদের নিয়ে আমাকে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। কর্মসূত্রেই আমাকে জার্মানি ও ফ্রান্সে কয়েকবার যেতে হয়েছে। দুই দেশের ভাষাও মোটামুটি রপ্ত করে নিয়েছিলাম। পয়সাওয়ালা লোকেদের সঙ্গে ঘোরাঘুরি করে দেখেছি ব্যক্তিগত জীবনে এরা কেউ সুখী মানুষ নয়। শারীরিক ও মানসিক রোগে সারাক্ষণই ব্যতিব্যস্ত, বিধ্বস্ত। গরিব মানুষদের নিয়ে তারা কখনো মাথা ঘামায় না। অথচ অর্থবিত্তের অধিকারী না হয়েও জীবনটি ছিল আমার ভারী মজার, আনন্দময়। শরীর স্বাস্থ্যও বরাবর ভালো, কোনো উৎপাত নেই কোনো দিকে। যৌবনের সেই দিনগুলোতে একটা স্বপ্নেই বিভোর হয়ে আছি।
কোন দিন অর্ধেক রাজত্ব আর রাজকন্যা লাভ করব। একবার এক বৃদ্ধ ভদ্রলোককে নিয়ে বিভারিয়া যেতে হয়েছিল। প্রচুর টাকা খরচা করে ভদ্রলোক সেখানে একটা বাড়ি তৈরি করাচ্ছিলেন। সেই বাড়ির স্থপতি ছিলেন মিস্টার স্যান্টনিক্স। কাজটা হচ্ছিল তারই তত্ত্বাবধানে। বৃদ্ধ ভদ্রলোক যাচ্ছিলেন কাজটা কতদূর এগোলো দেখার জন্য। মিস্টার স্যান্টনিক্সকে দেখে বোঝার উপায় নেই তিনি কোন দেশের মানুষ। আমার ধারণা স্ক্যান্ডিনেভিয়ান, তবে খুবই যে অসুস্থতা এক পলক দেখেই বোঝা যায়। অবশ্য বয়স বেশি নয়, অতিশয় ক্ষীণ আর দুর্বল, কিন্তু কথাবার্তায় তার মানসিক দৃঢ়তা আর কাজের অফুরন্ত বিশ্বাস ফুটে বেরোয় প্রতিক্ষণে। এই সুযোগে আমার আলাপ হয়েছিল মিস্টার স্যান্টনিক্সের সঙ্গে। কথায় কথায় তিনি বলেছিলেন, আমি সকলের বাড়ি তৈরি করি না। আমাকে দিয়ে বাড়ি তৈরি করাতে হলে অগাধ বিত্ত সম্পদের মালিক হতে হয়। সে কারণে আমি আমার পছন্দ মতন মক্কেল বেছে নিই। প্রথম আলাপের পর বিভারিয়াতেই আমাদের পরের বারও কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি যে প্রাসাদপুরী তৈরি করেছিলেন, সৌন্দর্যে আর বৈশিষ্ট্যে এক কথায় তা ছিল অপূর্ব। সেই সৌন্দর্য ভাষায় প্রকাশ করবার মতন শব্দ আমার জানা নেই। প্রাসাদের মালিকও গোড়ার দিকে খরচের জন্য কিছুটা খুঁতখুত করলেও বাড়িটা দেখার পর গর্বিত হয়েছিলেন। সেই প্রাসাদপুরী দেখে আমার মনের সুপ্ত বাসনাটা মাথাচাড়া দিয়ে উঠেছিল। মনে হয়েছিল এমন বাড়িতেই বাস করে সুখ, 10 জনকে ডেকে দেখানোর মতন। একদিন হঠাৎ মিস্টার স্যান্টনিক্স আমাকে বললেন, তোমার জন্য একটা বাড়ি আমি তৈরি করে দিতে পারি। তুমি কি চাও আমি জানি, কিন্তু এটাই দুর্ভাগ্য যে তুমি ধনী ব্যক্তি নও। তারপর মৃদু হেসে বললেন, তোমার মনের মতন বাড়ি তৈরি করবার মতন ধনীও তুমি কোনোদিন হতে পারবে না। আমি মৃদু আপত্তি প্রকাশ করে বলেছিলাম, এমন কথা কি কখনো বলা যায়? গরিব হয়ে জন্মালেই যে গরিব হয়েই থাকতে হবে এমন কোনো বাঁধা ধরা নিয়ম তো নেই। কার ভাগ্য কখন প্রসন্ন হবে সে কথা কে বলতে পারে? স্যান্টনিক্স বলেছিলেন, তুমি পারতে পারো, কেননা আমি তোমার কথা শুনেই বুঝতে পারছি উচ্চাকাঙ্ক্ষার বীজ তোমার ভেতরে সুপ্ত আছে। যেদিন সেটা প্রবলভাবে জেগে উঠবে, তুমিও অগাধ বিত্তের অধিকারী হতে পারবে। আমি হেসে বলেছিলাম, তাহলে কথা থাকলো, যেদিন আমি সেই অবস্থায় পৌঁছতে পারবো সেদিন আমার জন্য একটা বাড়ি তৈরি করার জন্য আপনার কাছেই আমি যাব। একটা দীর্ঘশ্বাস মোচন করে স্যান্টনিক্স বলেছিলেন, দুর্ভাগ্য এটাই যে তার আগেই আমার দিন ফুরিয়ে আসবে। বড়জোর আর বছর 2 এই সময়ের মধ্যে কটা কাজ আর শেষ করে উঠতে পারবো। একটু থেমে পরে আবার বললেন, সময়ের আগেই অনেককে চলে যেতে হয়। যদিও যৌবনের মধ্যিখানে এসে পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে হয় না আমার। আমি বলেছিলাম, তাহলে তো দেখছি আমাকে অতি দ্রুত একজন উচ্চাকাঙ্ক্ষী পুরুষ হয়ে উঠতে হচ্ছে, তা না হলে মনের মতন বাড়ি আর কপালে জুটবে না। এরপর মিস্টার স্যান্টনিক্সের সঙ্গে দেখা হয়নি আর, তবে প্রায়ই তার কথা আমার মনে পড়ে। তিনি আমার মনের গভীরে দাগ কাটতে পেরেছিলেন। স্যান্টনিক্সের সঙ্গে আমার স্বপ্নের মধ্যে অনিবার্যভাবে এসে হানা দিত জিপসি একরের মনোরম প্রাকৃতিক পরিবেশে টাওয়ার নামের প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষ, রহস্যময় জিপসি বুড়ি তার ছোট্ট ঝুপড়িটি। আর একটা কথাও বলা দরকার, চাকরি সুবাদে বিভিন্ন জায়গায় পরিভ্রমণকালে যেসব মেয়ের সংস্পর্শে আসতে হয়েছে তাদের কথা, আমার 2-4 জন বিশিষ্ট যাত্রীর কথাও মনে পড়ত। দুর্গেও একটা অনুভূতি আমার মন জুড়ে বসেছিল। কেবলই মনে হয় দুর্লভ কোনো বস্তু যেন আমার অপেক্ষায় রয়েছে, আশ্চর্য কোনো সৌভাগ্য, যেন অবিশ্বাস্য কিছু আমার জীবনে ঘটবে। সম্ভবত আমার মনের অবচেতনে কোনো মেয়ের কথাই থেকে থাকবে, ঠিক মনের মতন একটা মেয়ে। কিন্তু ভালোবাসার স্পর্শ তখনও জীবন পায়নি। ভালোবাসা কি তাও জানি না। নারীর শরীর, তার বিশেষ বিশেষ অংশ, এসবই ছিল বন্ধুদের আলোচনার বিষয়। তবে এমন কোনো স্বপ্ন বা কল্পনা আমার ছিল না।
কোনো ডানা কাটা পরীর সঙ্গে পথের কোনো মোড়ে আমার সাক্ষাৎ হয়ে যাবে, সেই হবে আমার মনের মতন জীবনসঙ্গী। দুজন শুধু আমরা দুজনের জন্যেই বেঁচে থাকব। কিন্তু আমি যদি জানতে পারতাম স্বপ্ন আকস্মিকভাবে কোনো একদিন সত্য হয়ে উঠতে পারে, অবচেতনের সমস্ত সুপ্ত বাসনা বাস্তব হয়ে দেখা দিতে পারে, আর যদি জানতে পারতাম তার পরিণতি, তাহলে আমি চিরকালের মতন দেশ ছেড়ে অন্য কোথাও চলে গিয়ে অব্যাহতি পেতে পারতাম। কিন্তু নিয়তি তো লঙ্ঘন করার উপায় নেই। পার্ট 3। নিলামের তারিখটায় হাজির হয়েছিলাম বিচিত্র উপায়ে। আমার সওয়ারই তখন এক প্রৌঢ় দম্পতি। তাদের চাল চলন ব্যবহার কোনো কিছুই আমার পছন্দ ছিল না। এমন রূঢ় কথা কখনো আমি শুনিনি। নিজেদের সুখ সুবিধা নিয়েই সর্বদা ব্যস্ত, অন্যের ব্যাপারে লেশমাত্র ভাবনা চিন্তা নেই। দেখতেও দুজন ছিলেন অতিমাত্রায় কুৎসিত, তাই গোড়া থেকেই মেজাজ খিঁচড়ে ছিল। কিছুতেই আর সহ্য করতে পারছিলাম না। মনের ভাব প্রকাশ করবার উপায় ছিল না, কেননা আমার সেবা ও ব্যবহারের সঙ্গে কোম্পানির সুনাম ও ব্যবসা প্রশ্ন জড়িত। বাধ্য হয়েই আমাকে অন্য পথ নিতে হলো। কাছাকাছি একটা হোটেল থেকে লন্ডনে আমার অফিসে ফোন করে জানিয়ে দিলাম হঠাৎ আমার শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে। সুস্থ না হওয়া পর্যন্ত আমার পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। কোম্পানি যেন অনুগ্রহ করে অন্য কোনো ড্রাইভারকে সত্বর এখানে পাঠিয়ে দেবার ব্যবস্থা করে। আমার যাত্রী দুজনেরও কিছু বলার ছিল না। আমার অসুস্থতার খবর জানিয়ে সহজেই সবকিছু সামলে নেওয়া গেল। আমি যথাসময়ে নিলামে হাজির হতে পেরেছিলাম। আগেই বলেছি, ইতিপূর্বে কোনো নিলামে উপস্থিত হবার অভিজ্ঞতা আমার ছিল না, তাই ভেতরে ভেতরে অজানাকে জানার একটা আগ্রহ ও উত্তেজনা আমার ছিল। কিন্তু নিলাম আসরে উপস্থিত হয়ে আমাকে পুরোপুরি হতাশ হতে হলো। এমন একটা বর্ণহীন নিষ্প্রাণ সমাবেশে আসতে হবে কল্পনাই করতে পারিনি। আধা অন্ধকার একটা থমথমে হলঘরে মাত্র জনা ৬-৭ মানুষ উপস্থিত হয়েছে। নিলামদারের চেহারা ভাবলেশহীন আর কণ্ঠস্বর নিষ্প্রাণ। সম্পত্তিটার একটা বিবরণ দেবার পরেই ডাক শুরু হলো। যারা নিলাম ডাকতে উপস্থিত হয়েছিল তারা সকলেই সম্ভবত স্থানীয় গ্রামাঞ্চলের অধিবাসী। এদের মধ্যে একজনই ছিল পোশাক আশাকে ফিটফাট কেতাদুরস্ত। সম্ভবত লন্ডন থেকে সরাসরি চলে এসেছিলেন। তিনি অবশ্য নিলাম ডাকাডাকির মধ্যে সক্রিয় ভূমিকা নেননি। ৫,০০০-এর বেশি দর উঠল না। নিলাম দরের মুখে কেমন একটা হতাশার ভাব ফুটে উঠল। সে ঘোষণা করল এই সম্পত্তির জন্য ন্যূনতম যে দাম বাঁধা ছিল, ডাক সেই পর্যন্ত না পৌঁছানোর ফলে আজকের মতন নিলাম বন্ধ রইল। ফিরে আসার পথে এক ব্যক্তির সঙ্গে আলাপ হলো। পাশাপাশি হাঁটতে হাঁটতে তিনি বললেন, সবটাই পণ্ডশ্রম হলো, জানতাম এরকমই হবে। আপনাকে তো নিলামে অংশ নিতে দেখলাম না। আমি জানালাম, তেমন কোনো উদ্দেশ্য নিয়ে আমি আসিনি। ব্যাপারটা কিরকম ঘটে সে সম্পর্কে একটা কৌতূহল ছিল, তাই এসেছিলাম। ঘর বাড়ি জমি জমা নিলামের ক্ষেত্রে এই রকমই হয়। ওরা এভাবে জেনে নিতে চায় সম্পত্তিটার বিষয়ে আগ্রহী কারা কারা। এখানে যা দেখা গেল ৩ জনের সামান্য কিছু আগ্রহ আছে। আমি জানতে চাইলাম, এরা কারা? একজন হলেন হেলমিনিস্টার গ্রামের মিস্টার ওয়াটারবি। জমি কেনা বেচার ব্যবসায় ভদ্রলোক ইতিমধ্যেই বেশ মোটা পয়সা কামিয়ে নিয়েছেন। লিভারপুলের এক নামী সংস্থার প্রতিনিধিকেও দেখলাম। লন্ডন থেকেও এসেছিলেন একজন। যারা যারা এসেছিলেন নিলাম ডাকতে তাদের মধ্যে এই কজনই প্রধান। ভদ্রলোক কয়েক পা নীরবে হাঁটলেন, তারপর বললেন, দাম বেশি পাবে না, খুব কম দামেই সম্পত্তিটা বিক্রি হয়ে যাবে, দেখবেন। জায়গাটার একটা দুর্নাম আছে শুনেছিলাম। তাহলে আপনিও শুনেছেন জিপসি একারের কাহিনীটা? ওসব মশাই গ্রামের অশিক্ষিত লোকজনের গাল গল্প। তবে পথের বাঁকটা বাস্তবিকই একটা মরণফাঁদ বিশেষ। স্থানীয় পৌর কর্তৃপক্ষ যদি রাস্তাটা আরো চওড়া করে ধারে ধারে লোহার রেলিং বসিয়ে দিত, তাহলে অনেকটা বিপদ দূর করা যেত। শুনেছি ওই এলাকাটা নাকি অভিশপ্ত, জিপসিরা নাকি জমিটা ছেড়ে যাওয়ার সময় কি অভিশাপ দিয়ে গেছে। আমি বললাম, ওসবে কান দেবেন না মশাই।
নিতান্তই গ্রাম্য মানুষের কুসংস্কার। ওসব তোয়াক্কা করলে কি আর লিভারপুলের অত বড় ব্যবসায় প্রতিষ্ঠান থেকে লোক আসে? মনে হচ্ছে ভেতরে ভেতরে ওরাই কিনে নেবে। ওই লোকটি বলল। অত বড় প্রাচীন প্রাসাদ ভেঙে ফেলে তার উপর আধুনিক ধাঁচের বাড়ি করা কিরকম ব্যয় সাপেক্ষ ব্যাপার বুঝতে পারছেন? কজনের সামর্থ্যে কুলোবে বলুন? আজকাল লোকে বনাদি অঞ্চলে ফ্ল্যাট কেনাটাই বেশি পছন্দ করে। অত জায়গা নিয়ে বাগান বাড়ির দিকে ঝোঁক নেই কারো। আমি বললাম, আধুনিক ছাদের বাড়ি তো ওই জমিটার ওপরেও তৈরি করা চলে। তা যায়, কিন্তু শহর এলাকা ছেড়ে এমন নির্জন জায়গায় কে বসবাস করতে আসবে বলুন? এরপর ভদ্রলোক বিদায় নিয়ে বাঁদিকের পথ ধরলেন। আমি যেমন চলছিলাম তেমনই সোজা চলতে লাগলাম। কোথায় যাব সে বিষয়ে কোনো ধারণা ছিল না আমার। আপনা থেকেই যেন পা জোড়া আমাকে টেনে নিয়ে চলেছিল সর্পিল পাহাড়ি পথে। এই ছায়া ঘেরা পাহাড়ি পথেরই এক বাঁকের মুখে এসে আমার সঙ্গে দেখা হয়েছিল ইলিয়ার। এক ফার গাছের নিচে একা দাঁড়িয়েছিল ও। আয়ত চোখের গভীরে যেন এক অজানা স্বপ্নের ঘোর। গাঢ় সবুজ টুইডের পোশাক পরা, মাথায় এক রাশ বাদামি চুল। আমার মনে হলো যেন আচম্বিতেই এক বুনো দেবীর আবির্ভাব হয়েছে সামনে। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটিও ঘাড় ঘুরিয়ে তাকিয়েছিল আমার দিকে। মনে হলো যেন কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলল না। আমি সহসা সংযত বিনীত কণ্ঠে বললাম, মাফ করবেন, আপনাকে চমকে দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। এখানে আর কেউ যে আছে আমি বুঝতে পারিনি। মৃদু হেসে ইলিয়া বলল, না না, আপনি বৃথাই সংকুচিত হচ্ছেন। চারপাশটা কেমন অদ্ভুত নির্জন, আমি তাই দেখছিলাম। এই জনপ্রাণীহীন পাহাড়ি পরিবেশে কথা বলার মতন একজন সঙ্গী পেয়েই ভালো লাগলো। বললাম, সত্যি এখানে কেমন একটা গা ছমছমে ভাব যেন। পাহাড়ের ওপরের এই প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষ এই পরিবেশকে যেন আরো গুরুগম্ভীর করে তুলেছে। হ্যাঁ, ওই বাড়িটার নাম নাকি টাওয়ার, মেয়েটি বলল। আমি মাথা নেড়ে সায় দিয়ে জানালাম, হ্যাঁ, আমিও শুনেছি। মেয়েটি ঠোঁটের হাসির আভাস খেলল। বলল, জায়গাটা নাকি নিলামে বিক্রি হওয়ার কথা হচ্ছে। আমি বললাম, সেই নিলাম থেকেই তো আমি আসছি। তাই বুঝি? আপনিও বুঝি জমিটার ব্যাপারে আগ্রহী? আমি প্রতিবাদ জানিয়ে বললাম, না না, আমি নিতান্তই একজন সাধারণ ব্যক্তি। ওরকম ভাঙাচোরা বাড়ি আর জমি কিনে নেওয়ার মতন সামর্থ্য আমার নেই। জায়গাটা কি বিক্রি হয়ে গেছে? না, বাঁধা দামটা ওঠেনি বলে ডাক স্থগিত করা হয়েছে। আপনিও নিশ্চয়ই এমন একটা জায়গা কিনতে চান না? অবশ্যই না। তবে সত্যি কথা বলতে কি, জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। টাকা থাকলে আমি কিনে নিতাম। কিন্তু বাড়িটা তো একটা ধ্বংসস্তূপ বিশেষ। তা ঠিক, তবে সাবেকি বাড়ি থাকা না থাকা সমান। তার প্রতি আমার কোনো মোহ নেই। পরিবেশটা বড়ই মনোরম। এদিকটায় দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, পাহাড়ের সারি, ওদিকটায় রয়েছে অন্তহীন নীল জলরাশি। সব মিলিয়ে বড় মোহময়। আসুন দেখবেন, বলে মেয়েটির হাত ধরবার জন্য আমি হাত বাড়ালাম। আমার ব্যবহারে শিষ্টাচারের ব্যাঘাত ঘটল কিনা সে কথা সেই মুহূর্তে মনে হলো না, কেননা মেয়েটিকে এখানকার প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে পরিচয় করে দেওয়া ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। সে সাগ্রহে হাত বাড়িয়ে দিল। তাকে আমি পাশেই একটি জায়গায় নিয়ে গেলাম। এরপর তাকে সমুদ্রে যাবার আঁকা বাঁকা পথ, সারিবদ্ধ পাহাড়ের চূড়া, তাদের কোলে ছোটখাটো শহরটি, দুপাশের পাহাড়ের মধ্যে সবুজ আরণ্যক উপত্যকা, সব একে একে দেখিয়ে দিলাম। পরিবেশের প্রভাবেই আমি হয়তো কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। বললাম, এই মনোমুগ্ধকর পটভূমিতে ফাঁকা জমির ওপর ঠিক প্রকৃতির অঙ্গ করেই বড় সুন্দর একটি বাড়ি তৈরি করা যায়। তবে যথার্থ প্রতিভাবান স্থপতি হলেই তেমন একটি বাড়ি করা সম্ভব। মেয়েটি মুগ্ধ হয়ে আমার কথা শুনছিল। কথা শেষ হলে বলল, তেমন দক্ষ স্থপতি কি আপনার জানা আছে? তেমন একজনকে অবশ্যই আমি জানি। মেয়েটির দিকে তাকিয়ে বললাম আমি। কথা বলতে বলতে একটি গাছের গুড়িতে হেলান দিয়ে পাশাপাশি বসলাম আমরা। আমি তাকে স্যান্টনিক্সের কথা বললাম। প্রসঙ্গক্রমেই আমার সঙ্গে তার শেষ সাক্ষাৎকারকালের কথাগুলোও এসে পড়ল।
নবপরিচিতা মেয়েটির সঙ্গে এভাবেই কথা বলতে যেন অতি সহজেই অন্তরঙ্গতা গড়ে উঠল। আমাদের সম্বোধন আপনি থেকে তুমিতে পৌঁছে গেল। সম্ভবত পরিবেশই এভাবে অতি সামান্য সময়ের মধ্যে আমাদের দুজনকে কাছে এনে দিল। সেই পাহাড়ি নির্জন পরিবেশে একজন সুন্দরী তরুণীর সঙ্গে সহজ অন্তরঙ্গ সুরে কথা বলার সুযোগ পাব, এখানে আসার আগে ভুলেও চিন্তায় আসেনি। আমরা দুজনেই দুজনের কাছে অপরিচিত, কোনোদিন কেউ কাউকে দেখিনি পর্যন্ত, কিন্তু তবু আলাপ পরিচয়ের ফাঁকে তার কাছে আমি আমার নানান রঙিন স্বপ্নের কথা নিঃসংকোচেই খুলে বলতে পারলাম। আমার আবাল্যপোষিত মনের মতন একখানি বাড়ি করার কথা শুনে ইলিয়া বলল, এমন একটা বাড়ির স্বাদ বহুদিন থেকে আমিও মনে পোষণ করে রেখেছি। এখন মনে হচ্ছে এরকম একটা পরিবেশই আমার স্বপ্নের মধ্যে ছিল। সত্যি একেবারে প্রকৃতির নিজস্ব নীলানিকেতন। শহরের যন্ত্রণাময় কোলাহল এখানে পৌঁছবে না। নগর জীবনে কৃত্রিমতার ছোঁয়া বাঁচিয়ে শিষ্টাচার আর রীতিনীতির বেড়াজালের বাইরে একান্ত নিজের মতন করে বেঁচে থাকার ইন্ধন এখানে ভরপুর। এখন মনে হচ্ছে এটাই আদর্শ জায়গা। আমি তো রীতিমতন হাঁপিয়ে উঠেছি। আমি আর ইলিয়া দুজনের প্রথম পরিচয়ের সূত্রপাত এভাবেই হয়েছিল। সেদিন ইলিয়াই প্রথম আমাকে জিজ্ঞেস করেছিল, তোমার নাম? বলেছিলাম মাইকেল রজার। তবে তুমি মাইক বলে ডেকো। তোমার নাম তো বললে না। আমার কয়েক মুহূর্ত ইতস্তত করে বলেছিল, ফেনেলা, ফেনেলা গুডম্যান। ওকে দ্বিধাগ্রস্ত দেখে আমার সন্দেহ হলো, ও কি আমাকে আসল নাম গোপন করলো? কিন্তু পরক্ষণেই মনে হলো, মন গড়া নাম কেন বলতে যাবে? আমি তো তাকে আসল নাম গোপন করিনি। আমার ধারণাটা ঠিক নয়। সেদিন খুব বেশি কথা না হলেও যতক্ষণ কাছাকাছি ছিলাম দুজনে দুজনকে লক্ষ্য করেছিলাম। বুঝতে পারছিলাম দুজনেরই অনেক ব্যক্তিগত কথা বলার ছিল, কিন্তু প্রথম দিনেই মানসিক আড়ষ্টতা আমরা কাটিয়ে উঠতে পারিনি। আর সেই কারণেই কবে আবার দেখা হতে পারে, কোথায় দেখা হতে পারে, কে কোথায় থাকি, এসব কথা জিজ্ঞেস করবার সাহস পাচ্ছিলাম না। ফাঁকা জায়গায় ঠান্ডাটা ক্রমেই বেড়ে উঠছিল, তাই একসময় আমরা সেই প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষ ছেড়ে নিচে নেমে চললাম। চলতে চলতে আচমকাই আমি প্রশ্ন করে বসলাম, মিস গুডম্যান, তুমি কি আশেপাশেই কোথাও থাকো? ফিনেলা জানালো সে মার্কেট কডওয়েলের একটি হোটেলে উঠেছে। আমি অনুমান করলাম এখান থেকে মাইল 5 দূরের বাণিজ্য কেন্দ্র কডওয়েলের কোনো অভিজাত হোটেলেই সে উঠেছে। পরক্ষণেই আমাকে জিজ্ঞেস করলো, রজার, তোমার বাড়ি কোথায়? আমি ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, আমি থাকি অনেক দূর, কেবল আজকের জন্যই এখানে এসেছিলাম। সামনের গ্রামের একটা সরাইখানার ধারে ফিনেলা তার গাড়ি রেখে এসেছিল। সেই অবধি আমরা গল্প করতে করতেই হেঁটে যাব ঠিক করলাম। পাহাড়ি রাস্তাটা সাপের মতন এঁকে বেঁকে নিচে নেমে গেছে। এই পথেরই একটা মোড় দুর্ঘটনার জন্য কুখ্যাত হয়েছে। খানিকটা পথ এগোবার পর একটা বাঁকের মুখে আচম্বিতে আমার চোখের সামনে একটা ছায়া মূর্তির আবির্ভাব হলো। একটা ঝাঁকড়া মাথা ফার গাছের আড়ালে ছিল। সেখান থেকেই পথের ওপর এসে দাঁড়ালো মূর্তিটা। ইলিয়া আর্ত চিৎকার করে পেছনে সরে এলো। আমিও প্রথমে হকচকিয়ে গেলাম, পরে ভালো করে তাকিয়ে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার আগের দেখা সেই জিপসি বুড়ি লি। তার চেহারা আজ আরও বেশি উগ্র আর ভয়ঙ্কর। মাথার রুক্ষ চুলের রাশি সাপের লেজের মতন বাতাসে উড়ছে। গায়ে একটা লাল রঙের পোশাক। ক্ষণক্ষণে গলায় বুড়ি প্রশ্ন করল, এই জিপসি করে এসেছ কি উদ্দেশ্যে? দুটিতে মিলে জোর বেঁধেছ? জবাবটা দিল ইলিয়াই। বলল, কেন, এতে দোষের কি হলো? তাছাড়া কারোর জমিতেও তো আমরা বেআইনি প্রবেশ করিনি। এটা ছিল আমাদের এলাকা, মানে জিপসিদের। সেই জন্য এই জায়গাটার নামও জিপসি একার। কিন্তু জানো তো, ওরা জিপসিদের থাকতে দেয়নি। গায়ের জোরে তাদের তাড়িয়ে দিয়ে পুরো এলাকা দখল করে নিয়েছে। সেই থেকে এখানকার হাওয়ার সঙ্গে জিপসিদের অভিশাপ মিশে আছে। এখানে কারও কোনো দিন মঙ্গল হয়নি।
তাই তো তোমাদের বলছি, এখানে এভাবে ঘুরে বেড়ানোটা তোমাদের পক্ষেও শুভ হবে না। ইলিয়া মুহূর্তের জন্য যেন থমকে গেল, পরে শান্ত সংযত কণ্ঠে বলল, এই জায়গাটা নিলাম হচ্ছে শুনলাম, তাই দেখতে এলাম। চমৎকার জায়গাটা, খুবই ভালো লাগলো। বুড়ি কর্কশ কণ্ঠে মাথা ঝাঁকিয়ে বলল, শোনো বাছারা, এই জমি কেনার মন করো না। যে কিনবে জমির সঙ্গে দুর্ভাগ্য তার ঘাড়ে চাপবে। তোমাদের দুটিকে দেখতে বেশ সুন্দর, তাই তোমাদের ভালোর জন্য বলছি, এখানে ঘোরাঘুরি করে নিজেদের দুর্ভাগ্য ডেকে এনো না। বহু যুগ আগে থেকে এ এলাকা অভিশপ্ত হয়ে আছে। যে কিনবে তার কোনো মঙ্গল হবে না। জিপসি একার থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে, মনেও ঠাঁই দিও না। আমি জানি এখানে বাতাসের সঙ্গে মিশে আছে মৃত্যুর হিম নিঃশ্বাস। মরবে, নির্ঘাত মরবে যে এখানে আসবে। যারা এসেছিল সব মরে ভূত হয়ে গেছে। মনে রেখো, এটা জিপসি বুড়ির সতর্ক বার্তা। গায়ে কাঁটা ধরানো বুড়ির কথাগুলো ধৈর্য ধরে শুনল ইলিয়া। পরে বলল, আমরা তো কারোর ক্ষতি করছি না। আমিও এগিয়ে গিয়ে বললাম, শোনো বুড়ি, কেন তুমি মিছে এই মহিলাকে ভয় পাইয়ে দিচ্ছ? আমরা তো চলেই যাচ্ছি। পরে ইলিয়াকে বললাম, বুড়ি লি এই গ্রামেই থাকে। বুড়ির গুণও কম নয়, ভালো হাত দেখতে জানে। কি বলো মিসেস লি? বুড়ি জবাব দিল, হ্যাঁ, সে ক্ষমতা আমার আছে। আমাদের জিপসি সম্প্রদায়ের সকলেই জন্মসূত্রে এই ক্ষমতার অধিকারী। তোমার দু হাতের তালু দুটো মেলে ধরো তো মেয়ে, তোমার ভবিষ্যৎ জীবনের ভালো মন্দ সব খবরই আমি জানিয়ে দেব। কেবল একটা রূপ ও মুদ্রা আমার মজুরি। ইলিয়া বলল, কিন্তু আমি তো আমার ভবিষ্যৎ জীবনের কথা কিছু জানতে চাই না। না রে মেয়ে, ওটা বুদ্ধিমানের কথা নয়। আগে থেকে ভবিষ্যৎ সম্পর্কে জানা থাকলে বিপদ আপদ ঘায়েল করতে পারে কম, তাই না? ভবিষ্যৎ শুনলেই ঘাবড়ে যাওয়ার কি আছে? তোমার তো অঢেল টাকা, ওই কোটের পকেটেও টাকার অভাব নেই। কি করে চললে মঙ্গল হবে সব আমি তোমাকে বলে দেব। আমি কৌতুকপূর্ণ দৃষ্টি মেলে ইলিয়ার দিকে তাকাচ্ছিলাম। ভবিষ্যৎ জানার ব্যাপারে মেয়েদের দুর্বলতা আমি আগাগোড়া দেখে এসেছি। ইলিয়াও তার ব্যতিক্রম হলো না। নিজের ব্যাগ খুলে আধ ক্রাউনের দুটো মুদ্রা বের করে বুড়ির হাতে দিল। এ তো সোনা মেয়ে, তোমার উপযুক্ত কাজই তুমি করেছো। এবার জিপসি বুড়ির কথা মন দিয়ে শোনো, বলে হাতের থাবা পাতল। ইলিয়া পশমের দস্তানা খুলে বাম হাতের পেলব তালু সামনে মেলে ধরল। হাতটা চোখের সামনে টেনে নিয়ে খুব মনোযোগ দিয়ে বুড়ি খানিকক্ষণ রেখাগুলো দেখল। দেখতে দেখতে তার ক্লিষ্ট বলিরেখাঙ্কিত মুখমণ্ডলে অদ্ভুত থমথমে ভাব ফুটে উঠল। তারপর নিজের মনে বিড়বিড় করে বলতে লাগলো, আমি কি দেখছি, আমি কি দেখছি। বলতে বলতে ইলিয়ার হাতটা ঠেলে সরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, যত শীঘ্র পারো এখান থেকে পালিয়ে যাও। জিপসি একার তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে। এখানকার অভিশাপের কথা তো তুমি শুনেছ, তবু কেন এলে? তোমার হাতের রেখা আমাকে স্পষ্ট অশুভ কথা বলছে। এখনো সময় আছে। অভিশপ্ত জিপসি একার ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাও। ভুলেও কখনো মনে করো না, জিপসি বুড়ির লির কথা অগ্রাহ্য করো না, তাহলে তোমার মঙ্গল হবে না। এখানকার বাতাসে অভিশাপের বিষ ছড়িয়ে আছে, গায়ে লাগলে রক্ষে নেই। বুড়ি, তুমি দেখছি সকলকেই ভয় দেখিয়ে জিপসি একার থেকে তাড়াতে চাইছো। এই মহিলা নেহাত বেড়াতে বেড়াতেই এখানে চলে এসেছেন। জিপসি একারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রীতিমতন ধমকের সুরেই বললাম আমি বুড়িকে। বুড়ি কিন্তু আমার কথা কানেই তুলল না। সে ইলিয়াকে লক্ষ্য করে বলেই চলল, তোমার মঙ্গলের জন্যেই তোমাকে সাবধান করে দিতে চাইছে মেয়ে। তোমার দয়ার শরীর, সুখ স্বাচ্ছন্দ্য নিয়েই তুমি জন্মেছ, কিন্তু বিপদ সম্পর্কে সাবধান না হলে সেই সুখও টেকে না। আমার কথা মনে রেখো।
যে জায়গা অভিশপ্ত বিপজ্জনক তেমন জায়গায় কখনো পা দেবে না। সব সময় সতর্ক থাকবে, সাবধানে চলাফেরা করবে। আমার এই নির্দেশ যদি তুমি অগ্রাহ্য করো তাহলে কিন্তু না, সে কথা আমি ভাবতেও চাই না। না না, তোমার হাতের ওই রেখাগুলো আর দেখতে চাই না। বুড়ি লির হাত কাঁপছিল। সে ইলিয়ার দেওয়া মুদ্রা দুটো অদ্ভুত ভঙ্গিতে আবার তার হাতেই গুজে দিল। তার মুখে কিন্তু বিরাম ছিল না। স্বগোক্তির মতন কি যে বলে চলেছে সব বোঝা যাচ্ছিল না। কয়েকটা টুকরো কথা কেবল কানে এলো। হায় বিধাতা, এ তোমার কি খেলা! নিয়তি কি নিষ্ঠুর, কেউ রেহাই পায় না। জিপসি বুড়ি লি আর সেখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। ইলিয়া বুড়ির গমনপথের দিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়েছিল। স্বগোক্তির মতন তার মুখ থেকে বেরিয়ে এলো, বাপরে, কি সাংঘাতিক বুড়ি! ইলিয়াকে স্বাভাবিক করে তোলার জন্য আমি বললাম, বুড়ির মাথার ঠিক নেই, সকলকে ভয় দেখানোর বাতিগ্রস্ত, এসব কথার কোনো গুরুত্ব দিতে নেই। ইলিয়া জানতে চাইল, এখানে অনেক দুর্ঘটনা ঘটে গেছে তাই না? এই রাস্তার কয়েকটা বাঁক খুব বিপজ্জনক, তাছাড়া রাস্তাটাও প্রয়োজনের তুলনায় অনেক সরু। দুর্ঘটনা ঘটবার মতন জায়গা এটা, অথচ স্থানীয় পৌর প্রশাসন মনে হচ্ছে এই বিষয়ে নিষ্ক্রিয়। এদের নামে মামলা করা উচিত। ইলিয়া কেমন যেন ঘোরের মধ্যে পড়েছে মনে হলো। বলল, শুধুই মোটর দুর্ঘটনা, না অন্য আরো? পথে ঘাটে, বিশেষ করে এরকম পাহাড়ি পথে কত রকম দুর্ঘটনাই ঘটতে পারে, কিন্তু গ্রামের মানুষের তিলকে তাল করে তোলার স্বভাব। এভাবে অভিশাপ শব্দটা ওই জায়গাটার কপালে জুটেছে। এখন বুঝতে পারছি এই কারণেই সম্পত্তিটার দাম উঠছে না। ইলিয়ার গলার কণ্ঠস্বর কাঁপছিল। লক্ষ্য করে বললাম, অনেকটা পথ যেতে হবে, চলো তাড়াতাড়ি নেমে পড়া যাক। চলতে চলতেই এক ফাঁকে বলে ফেললাম, আগামীকাল আমার একবার মার্কেট কডওয়েলে যাওয়ার কথা আছে, সেখানে আমাদের কি আবার দেখা হতে পারে? ইলিয়া বলল, তা সম্ভব হতে পারে। সন্ধ্যার ট্রেনে লন্ডন ফিরে যাব আমি, বিকেলে দেখা হতে পারে। তাহলে কোন ক্যাফেতে? ব্লু ডগ অথবা? ইলিয়া হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল, কি জানি কেন। পরে বলল, ব্লু ডগ খুবই ভালো ক্যাফে, ঠিক আছে, বিকেল 4:30 নাগাদ আমি সেখানে পৌঁছে যাব। ইলিয়া সহজভাবে সাড়া দিয়ে আমাকে শঙ্কামুক্ত করল। আমি উল্লাস ভরে বলে উঠলাম, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব। ততক্ষণে আমরা গ্রামের প্রান্তে এসে পৌঁছেছি। পরস্পরের কাছ থেকে বিদায় নেওয়ার লগ্ন এসেছে। সহসা ইলিয়া আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা, জায়গাটা কি সত্যি ভীতিজনক? আমি এবারে উচ্চস্বরে হেসে উঠলাম। বললাম, জিপসি বুড়ির প্রলাপগুলো দেখছি এখনো তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এখানে ভয় পাওয়ার মতো তো কিছুই আমার নজরে পড়ল না। গ্রামের লোকে যাই বলুক, জিপসি একার আমার খুব পছন্দ হয়েছে। মনের মতন বাড়ি বানাতে হলে এমন প্রাকৃতিক পরিবেশই উপযুক্ত। পরদিন বিকেলে মার্কেট কডওয়েলে আমাদের দেখা হলো। চা খেতে খেতে আমরা গল্প করলাম, কিন্তু নিজেদের সম্পর্কে কথা বিশেষ হলো না। বাইরের নানা বিষয় নিয়ে গল্প করতে করতেই সময় কেটে গেল। কথায় কথায় ইলিয়া জানালো, গতকাল যে গাড়িটার কথা বলেছিল সেটা তার নিজের গাড়ি নয়, তবে সেটা কার সে কথা খুলে বলল না। 5:30টায় ইলিয়ার গাড়ি ছাড়বার কথা, তার অনেক আগেই আমরা উঠে পড়লাম। চায়ের বিল আমি মিটিয়ে দিলাম। ইলিয়া একসময় বলল, আগামী 2 সপ্তাহ আমি লন্ডনেই আছি। তার উদ্দেশ্য বুঝতে পেরে আমার ভালো লাগলো। বললাম, তাহলে কোথায়, কখন? 3 দিন পরে রিজেন্ট পার্কের নির্ধারিত স্থানে আমাদের আবার দেখা হলো, এই নিয়ে তৃতীয়বার। দিনটা ছিল ঝকঝকে। একটা রেস্তোরাঁয় বসে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপর কুইন মেরির বাগানে কিছু সময় ঘুরে বেড়ালাম। তারপর বাগানের একটা নির্জন প্রান্তে ডেক চেয়ারে বসে গল্প জুড়লাম। আজ আমি ইচ্ছে করেই নিজের ব্যক্তিগত কথা কিছু জানালাম। ইলিয়া আমার যাযাবর জীবনের কাহিনী শুনে উত্তেজিতভাবে বলে উঠল, আমাদের দুজনের জীবনধারা দেখছি একেবারে বিপরীত। আমি হালকা সুরে বললাম, তুমি ধনী মহিলা, কিন্তু ভাগ্য হতো। ভাগ্য হতো? হ্যাঁ,
এরপর একটু একটু করে নিজের জীবন কাহিনী শোনালো ইলিয়া। ওদের বিপুল সম্পদের কথা, সুখ স্বাচ্ছন্দ্য ভোগের কথা বলার সঙ্গে সঙ্গে ধনীদের জীবন যে কত ক্লান্তিকর দুর্বিষহ সবই খুলে বলল। আভিজাত্যের কৃত্রিম বেড়াজালের চারপাশে নিজের খেয়াল খুশি মতন সেখানে কোনো কিছু করার সুযোগ নেই। বন্ধু বান্ধব নির্বাচনের ব্যাপারেও স্বাধীনতা থাকে না। সারাক্ষণ মাপা কথা, মাপা হাসি। পুতুলের মতন হাত পা নেড়ে কেবল নিয়ম রক্ষা করে যেতে হয়। পাছে মুখোশ না একটু খসে পড়ে সেজন্য আশেপাশের সকলের সদা সতর্ক নজর আর খবরদারি। খুব অল্প বয়সে মাকে হারিয়েছে ইলিয়া। বাবা দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। বছর কয়েক আগে বাবাকেও হারিয়েছে সে। ঘরে এখন সৎ মা। স্পষ্ট করে না বললেও বুঝতে অসুবিধা হলো না যে সৎ মায়ের সঙ্গে তার সম্পর্ক মধুর নয়। ভদ্রমেলা বছরের অর্ধেকটাই কাটান আমেরিকায়। বাইরে ঘুরে বেড়ানোটাই তার জীবন। আমার কাছে ওর জীবন এক অবিশ্বাস্য যন্ত্রণার জীবন বলেই মনে হলো। প্রভূত বৃত্তের মালিক হয়েও কৃত্রিম নিয়মের নিগুড় দুঃসহ বন্দি জীবন। সমগ্র পরিবেশ, আনন্দ অনুষ্ঠান, কোথাও আনন্দের ছিটেফোঁটা নেই। শুনতে শুনতে আমার যেন দম আটকে আসতে লাগলো। সব শুনে মনে হলো বাস্তবিকই আমাদের দুজনের জীবনের কোথাও মিল নেই অতটুকু। দুজন দুই মেরুর বাসিন্দা। কথাটা আমাদের জন্যই যেন তৈরি হয়েছিল। তাহলে তো দেখছি তোমার কোনো বন্ধু নেই? আমি বিস্ময় প্রকাশ করলাম। পুরুষ বন্ধুও কি নেই? বন্ধু কেউ নেই। বাছাই করা এমন পুরুষদের সঙ্গে আমাকে মিশতে দেওয়া হয় যে তাদের সঙ্গ বড় বৈচিত্র্যহীন, ক্লান্তকর। বন্ধু ছাড়া মানুষ বাঁচতে পারে? তোমার প্রাণের বন্ধু? একজন আছেন, গ্রেটা তার নাম। গ্রেটাকে? আমাকে জার্মান ভাষা শেখাবার জন্য গ্রেটাকে নিযুক্ত করা হয়েছিল। মেয়েটি অন্য সকলের চেয়ে একেবারেই আলাদা। সে আমাকে নানানভাবে সাহায্য করে। একটু চুপ করে থেকে কি ভাবলো ইলিয়া। পরে আবার বলতে লাগলো, ওর জন্যেই আমি খানিকটা হাঁপ ছাড়তে পেরেছি। মাঝে মাঝে মর্জি মাফিক ঘুরে বেড়াতে পারি। আমার জন্য বেচারিকে মিথ্যেও বলতে হয় ঝুরি ঝুরি। জিপসি একারে আসার সুযোগ পেয়েছি ওর জন্যই। আমার সৎ মা এখন প্যারিসে। আমি যে কদিন লন্ডনে থাকবো আমার দেখাশোনা করবার জন্য গ্রেটাও থাকবে আমার সঙ্গে। সপ্তাহে 3টি করে চিঠি সৎমাকে লিখতে হয়। আমি যখন লন্ডনের বাইরে যাই 2-3খানা চিঠি লিখে গ্রেটার কাছে রেখে আসি। ও কয়েকদিন অন্তর সেগুলোকে ডাকে পাঠিয়ে দেয়। সৎমা বুঝতে পারেন আমি লন্ডনেই আছি। মৃদু হেসে আমি বলি, হঠাৎ করে এই জিপসি একারে আসতে গেলে কেন? আমি আর গ্রেটা মিলে ঠিক করেছিলাম। সত্যি বন্ধু হিসেবে গ্রেটার তুলনা হয় না। আমি সকৌতুকে জিজ্ঞেস করি, তোমার এই বন্ধুটি দেখতে কেমন? গ্রেটা সুন্দরী, দেহের গড়ন চমৎকার, তার উপরে অসম্ভব বুদ্ধিমতী। ইচ্ছে করলে গোটা পৃথিবী গ্রেটা জয় করে নিতে পারে। তুমিও তাকে পছন্দ না করে পারবে না। আমি বিনীত কণ্ঠে বলি, মেয়েদের বেশি বুদ্ধি থাকাটা আমি হজম করতে পারি না। তাছাড়া গ্রেটা তোমার এত বেশি প্রিয়পাত্র যে আমি হয়তো তাকে হিংসে না করে পারবো না। গ্রেটাকে তুমি হিংসে করো না। ও আসার পর থেকে আমার জীবনটা স্বাভাবিক হতে পেরেছে। কিন্তু গ্রেটা তোমাকে এখানে আসার পরামর্শ কেন দিল তা বুঝতে পারছি না। জিপসি একারে দর্শনীয় তো কিছুই নেই। ব্যাপারটা খুবই রহস্যময় ঠেকছে। সেটা একটা গোপনীয় বিষয়। আমি আর গ্রেটাই কেবল জানি। আচ্ছা, আমাদের এই দেখা সাক্ষাতের কথাও কি গ্রেটা জানে? জানে, তবে বন্ধুটি কে বা তার পরিচয় কি সে বিষয়ে কিছু জানে না। আমি সুখী, এতে সে আনন্দিত। এরপর সপ্তাহখানেক ইলিয়ার সঙ্গে আমার দেখা হয়নি। তার সৎ মা প্যারিস থেকে ফিরে এসেছেন। তার সঙ্গে আর একজনও এসেছেন। ইলিয়া তাকে ফ্র্যাঙ্ক কাকা বলে ডাকে। কয়েকদিন পরেই লন্ডনে ইলিয়ার জন্মদিন পালিত হবে। সেই উপলক্ষেই সকলে নাকি খুব ব্যস্ত। একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গেছিল, গ্রেটা নামের মেয়েটি ইলিয়ার জীবনের অনেকখানি দখল করে নিয়েছে। তার প্রশংসায় সর্বদাই সে পঞ্চমুখ।
কেবল তাই নয়, অতি মাত্রায় কৃতজ্ঞতা প্রকাশ করতে কার্পণ্য করে না। ইলিয়ার বিমাতা ও অন্যান্য অভিভাবকরা তার সমস্ত দায় দায়িত্ব গ্রেটার ওপরই ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকেন। তার ফ্র্যাঙ্ক কাকার বিষয়ে ইলিয়া জানিয়েছিল তিনি ঠিক তার কাকা নন, পিসে মশাই, তার সঙ্গে রক্ত সম্পর্ক নেই। অদ্ভুত প্রকৃতির এই মানুষটা সর্বদা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, কোনো কাজ করেন না, কিন্তু খরচের বেলায় বেহিসাবি। ইলিয়ার ধারণা তার কাকাটি সঙ্গী হিসেবে চমৎকার, তবে মাঝে মাঝে যেন কেমন হয়ে যান। দেখা সাক্ষাতের মধ্যে দিয়ে আমরা দুজনে দুজনের অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছি, কিন্তু লক্ষ্য করলাম ইলিয়া কখনো তার আত্মীয় স্বজনের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য উৎসাহ দেখায়নি। ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। একদিন আমি নিজে থেকেই কথাটা জিজ্ঞেস করে ফেললাম। ইলিয়া মৃদু হেসে বলল, না মাইক, এখনই তাদের সঙ্গে তোমার পরিচয় হোক, আমি তাই চাই না। কথাটা শুনে স্বাভাবিকভাবে ক্ষুণ্ণ হয়েছিলাম। আমার আত্মমর্যাদায় আঘাত লেগেছিল। ক্ষুব্ধ কণ্ঠে বলেছিলাম, আমি অবশ্য খুব সাধারণ শ্রেণীর মানুষ, নিতান্তই নগণ্য। ইলিয়া বলল, না মাইক, আমি সে কথা বলতে চাইনি। আসলে আমাদের সম্পর্কের কথা জানাজানি হলে তখনই সকলে মিলে নানানভাবে গন্ডগোল পাকাবার চেষ্টা করবে, সেটা আমার বাঞ্ছিত নয়। আমি বললাম, আমার যেন মনে হচ্ছে কেমন একটা লুকোচুরি খেলায় জড়িয়ে পড়েছি। ইলিয়া বলল, আমার বয়স 21 হতে চলল। 21-এ পড়লেই আমি পছন্দ মতন আমার জঙ্গি নির্বাচন করার আইন সিদ্ধ অধিকার লাভ করব। কেউ তখন আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। আমার কথা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। 21 বছরে পড়বার আগে সে কারণেই একটা গন্ডগোল বাঁধাতে চাইছি না। তাহলে হয়তো আমাকে দূরে এমন কোথাও পাঠিয়ে দেবে যে তোমার সঙ্গে আর যোগাযোগ রাখাই সম্ভব হবে না। কটা দিন একটু ধৈর্য ধরো মাইক। তোমার অসুবিধেটা আমি অনুধাবন করতে পারছি, তবে আমি এভাবে আড়ালে থাকার পক্ষপাতী নই, বললাম। আমাদের কথাবার্তার ফাঁকে জিপসি একারের প্রসঙ্গও এসে পড়ত। অবশ্য ইলিয়া নিজেই উত্থাপন করত। কেমন স্বপ্নাবিষ্ট গলায় বলে উঠত, আচ্ছা, আমরা যদি জিপসি একারের জায়গাটা কিনে নিই কেমন হয়? পরে সেখানে একটা বাড়ি তুলব। ইলিয়ার কাছে স্যান্টনিক্সের অনেক গল্পই করেছিলাম। আমি বুঝতে পারতাম না তার বাড়ি তৈরির কল্পনার সঙ্গে তার নামও জড়িয়েছিল কিনা। ইতিমধ্যে আমি ইলিয়ার জন্য একটা সবুজ আংটি কিনে রেখেছিলাম। সেটা আমার তরফ থেকে তার জন্মদিনের প্রীতি উপহার স্বরূপ তুলে দিলাম। আনন্দে ইলিয়ার দুচোখ ঝকঝক করে উঠল। বলল, জন্মদিনে অনেক উপহারই পেয়েছি, তবে এটাই সবচেয়ে সুন্দর আর মূল্যবান। ইলিয়া দু একটা গয়না যা পরে থাকতো তা সবই মূল্যবান হিরে জহরত বসানো, কিন্তু লক্ষ্য করেছিলাম আমার আংটিটা পেয়ে সে অকৃত্রিম আনন্দ প্রকাশ করেছিল। দিন কয়েক পরে ইলিয়ার কাছ থেকে একটা চিঠি পেলাম। সে জানিয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে দক্ষিণ ফ্রান্সে বেড়াতে যাচ্ছে, হপ্তা তিনেকের মধ্যেই ফিরে আসবে। আমি যেন বিশেষ চিন্তিত না হই। ফিরে এসে আবার আমাদের দেখা হবে। সে এবারে একটা জরুরি বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করবে। ইলিয়ার দর্শনবিহীন 3টি সপ্তাহ খুব অস্থিরতার মধ্যে কাটলো আমার। একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে ইলিয়া ও আমার মধ্যে দুস্তর ব্যবধান। এই সম্পর্কের পরিণতি কি তা বুঝতে পারছিলাম না। ইতিমধ্যে জিপসি একার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেল সম্পত্তিটি কিনে নিয়েছে লন্ডনের এক সলিসিটর সংস্থা। তবে কার নির্দেশে কেনা হয়েছে সে সম্পর্কে জানা সম্ভব হয়নি। সময় যেন কাটতে চাইছিল না, মন ক্রমেই অশান্ত হয়ে উঠছিল। এই অবস্থায় একদিন মায়ের সঙ্গে দেখা করতে গেলাম। অনেক দিন তার কাছে যাওয়া হচ্ছিল না। পার্ট 4। আমার মা গত 20 বছর ধরে একটি বাড়িতে বাস করছেন। মায়ের ফ্ল্যাটের নাম্বার 46। কলিং বেলের বোতাম টিপতেই মা নিজেই এসে দরজা খুলে দিলেন। নির্বিকার ভাবলেশহীন চোখে তাকিয়ে বললেন, ও তুমি, এসো। মায়ের পাশ কাটিয়ে আমি ভেতরে ঢুকলাম। আমার মা স্নেহময়ী, কিন্তু তা কখনো বাইরে প্রকাশ হতে দেননি। আমার অস্থির জীবনধারা তাকে পীড়া দিত। আমাকে শুধরাবার অনেক চেষ্টাই তিনি করেছেন, তবে সে চেষ্টা ফলবর্তী হয়নি। এই নিয়ে দুজনের সম্পর্ক একটা অস্বস্তিকর পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
ভেতরে এসে গভীর অনুসন্ধানী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন মা। পরে বললেন, অনেকদিন পর এলে, এতদিন কি করছিলে? এই যা করি, নানান রকমের কাজ। আমার সঙ্গে দেখা হওয়ার পরের মধ্যে কতগুলো নতুন চাকরি করলে। আমি মৃদু হেসে বললাম, গোটা 5। তুমি কি আর সাবালক হবে না? আমি তো পূর্ণমাত্রায় সাবালক এখন। আমি আমার নিজের পথ বেছে নিয়েছি। তা তুমি কেমন আছো? আমার অবস্থাও তোমার মতোই, কোনো পরিবর্তন নেই। একটু থেমে হঠাৎ সুর পাল্টে মা জিজ্ঞেস করলেন, তোমার হঠাৎ এভাবে হাজির হওয়ার কি কারণ ঘটল? তোমার কাছে কি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আসতে হবে? তোমাকে তো তাই দেখে আসছি। আচ্ছা মা, আমি এই দুনিয়াটাকে বুঝতে জানতে চাই, এতে তোমার এত আপত্তি কেন বলো তো? একটার পর একটা চাকরি ছাড়াই কি তোমার পৃথিবীকে জানা বোঝা? তাই তো। এতে তুমি কতটা সফল হবে আমার মাথায় ঢোকে না। আমি আমার পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট পথেই তো এগিয়ে চলেছি। এরপর মা 2 পেয়ালা কফি নিয়ে এলেন। প্লেটে করে আমাকে হাতে তৈরি কেক দিলেন। আমি আর মা মুখোমুখি বসলাম। মা বললেন, এবারে তোমাকে কিছুটা অন্যরকম লাগছে। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম। মা বললেন, কি এমন ব্যাপার ঘটলো বলো তো? কিছুই ঘটেনি, কিন্তু তোমাকে একটু উত্তেজিত লাগছে। হ্যাঁ, তুমি তো আমার সবকিছুই জেনে বসে আছো। না, তা জানি না। তোমার জীবনযাপন এমন যে আমার পক্ষে কিছুই জানা সম্ভব নয়। কিন্তু এবারে ব্যাপারটা কি, তোমার কোনো বান্ধবী? আমি হেসে বললাম, তুমি দেখছি কাছাকাছি চলে এসেছো। মেয়েটি কেমন? ঠিক আমার মতন। তাহলে কি আমার কাছে নিয়ে আসছো? না। কেন? পাছে আমি তোমায় নিষেধ করি? তোমার ওজোর আপত্তি কি আমি গ্রাহ্য করি? তা না করলেও ভেতরে একটা নাড়া তো পাবেই। মেয়েটি কি কোনোভাবে তোমাকে হাত করে ফেলেছে? ওসব কিছুই হয় না মা। ওকে দেখলে তুমি খুশি হবে। তুমি তাহলে এখন আমার কাছে কি চাও? আমার কিছু অর্থের প্রয়োজন। কেন? ওই মেয়েটির পেছনে খরচ করবে বলে? না, বিয়ের জন্য আমাকে একটা ভালো পোশাক কিনতে হবে। তাহলে ওই মেয়েটিকে বিয়ে করবে বলে ঠিক করেছো? তা তার তরফ থেকে যদি কোনো আপত্তি না থাকে। মায়ের মুখের ভাব হঠাৎ পাল্টে গেল। কঠিন ভাবটা সরে গেল। বিচলিত কণ্ঠে বললেন, খোকা, আমাকে যদি সব খুলে বলতে। তারপর আক্ষেপের সুরে বলতে লাগলেন, আমি বুঝতে পারছি সাংঘাতিক কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়েছ। এই আশঙ্কাটাই আমার ছিল। পাত্রী নির্বাচনের ব্যাপারে তুমি ঠিক ভুল করে বসবে। আমার পাত্রী নির্বাচনে ভুল হয়েছে? তোমার কাছে আসাই আমার ভুল হয়েছে। আমার মাথার ভেতরে যেন হঠাৎ আগুন জ্বলে উঠল। আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম। তারপর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে পথে নেমে পড়লাম। পার্ট 5। বাসায় এসে অ্যান্টিবাস থেকে পাঠানো ইলিয়ার একটা তার পেলাম। ছোট্ট করে জানিয়েছে, আগামীকাল বেলা 4:30টার সময় নির্দিষ্ট জায়গায় তোমার জন্য অপেক্ষায় থাকব। রিজেন্ট পার্কের সেই পুরনো জায়গাতেই আমাদের দেখা হলো। যেন 1 যুগ পরে ওকে দেখলাম। অনেক কথা জমেছিল, কিন্তু বলতে গিয়ে যেন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। মনে হলো ইতিমধ্যে ইলিয়া কি অনেক পাল্টে গেছে। ওর আত্মীয় স্বজনের সঙ্গে দক্ষিণ ফ্রান্সের কোনো শহরে এতদিন কাটিয়ে এসছে। তার মধ্যে কি ধরনের পরিবর্তন সম্ভব? কিন্তু আমি তো জানি ইলিয়া আমাকে ভালোবাসে। আমাকে ইতস্তত করতে দেখে ইলিয়াই প্রথম কথা বলল, তোমার সেই স্থপতি বন্ধু যে বাড়িটা তৈরি করেছে বলেছিলে, এবারে আমি সেটা দেখে এসেছি। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কে? মিস্টার স্যান্টনিক্সের কথা বলছো? হ্যাঁ, আমরা একদিন সেখানে লাঞ্চ খেতে গিয়েছিলাম। এরকম ব্যাপার সম্ভব হলো কি করে? বাড়ির মালিক কি তোমার সৎমায়ের পরিচিত? ভদ্রলোকের নাম ডামিট্রি কনস্ট্যান্টাইন। ভদ্রলোকের সঙ্গে আমাদের কারো আলাপ পরিচয় ছিল না। গ্রেটাই কি করে সব ব্যবস্থা করেছিল। ফ্র্যাঙ্ক কাকাও সঙ্গে ছিলেন।
তোমার প্রিয় পাত্রী গ্রেটার কথা তো বললে না? সেও নিশ্চয়ই সঙ্গে ছিল। না, গ্রেটা আমাদের সঙ্গে যায়নি। আসলে আমার সঙ্গে তার অন্তরঙ্গতা করা মানে আমার সৎমা ঠিক সুনজরে দেখেন না। তাতে আশ্চর্য কি? তার কাছে গ্রেটা তো একজন মাইনে করা কর্মচারীর বেশি নয়। তাছাড়া নিশ্চয়ই সে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর একজন, বিত্তবানদের পরিবারের একজন হিসেবে গণ্য হওয়ার উপযুক্ত নয়। না, মাইনে করা কর্মচারী হলেও আমি তাকে সেভাবে দেখি না। ও আমার বান্ধবী, সহচারী। ওসব কথা থাক এখন। তোমার সঙ্গে আমার দরকারি কথাগুলো সেরে নিই। বেশ, বলো। ভদ্রলোকের কাজের সত্যি তুলনা হয় না, এক কথায় অপূর্ব। তিনি যদি আমাদের জন্য এমন একটা বাড়ি তৈরি করে দিতেন। বিভারিয়ার বাড়িটার বিস্তারিত বর্ণনা আমি ইলিয়াকে দিয়েছিলাম। গ্রেটার ব্যবস্থাপনায় সে নিজেই উদ্যোগী হয়ে সেই অপূর্ব সুন্দর বাড়িটা দেখে এসেছে এবং এমন একটা বাড়ির স্বপ্ন দেখছে। আমাদের জন্য কথাটা বলে তার এই স্বপ্নের সঙ্গে আমাকেও জড়িয়ে নিয়েছে। ইলিয়ার যে মানসিক পরিবর্তন হয়নি বুঝতে পেরে আশ্বস্ত হলাম। ইলিয়া হঠাৎ প্রশ্ন করল, এতদিন তুমি কি করেছো? বরাবর যা করে থাকি তাই করেছি। একটা নতুন কাজ করছি। আমার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তোমার মায়ের সম্পর্কে এতদিন আমাকে কিছু বলনি। বলার মতন কি আছে বলো? কেন, তোমার মাকে ভালোবাসো না? সঙ্গে সঙ্গে প্রশ্নটার উত্তর দিতে পারলাম না। পরে ধীরে ধীরে বললাম, ঠিক বলতে পারবো না। মানুষ যখন স্বাবলম্বী হয়ে ওঠে তখন ক্রমেই তো জীবনে পিতামাতার প্রয়োজন কমে আসে। তবে এটুকু বলতে পারি, দুনিয়ায় মাকেই যে আমি একটু ভয় পাই। তার কাছে আমার কোনো অপকীর্তি লুকিয়ে থাকে না। মুখ দেখেই ঠিক বুঝে যান। ইলিয়া হেসে বলল, একজনকে তো জানতে হবে। আমি ওর ডান হাতের আঙুলগুলোকে নিয়ে খেলা করতে করতে বললাম, আচ্ছা ইলিয়া, আমার সম্পর্কে তুমি কতটুকুনি জানো? তোমার সবটা জানি বলেই তো বিশ্বাস। কিন্তু বিশেষ কিছু তো তোমাকে আমি বলিনি। তোমার একান্ত ব্যক্তিগত কথা হয়তো কিছু বলনি, কিন্তু তুমি মানুষটা আমার কাছে লুকোনো নেই। তোমার কোনটা পছন্দ নয় তা আমি ঠিক বুঝতে পারি। আমি যে তোমায় ভালোবাসি সে কথাও বুঝতে পারো ইলিয়া? হ্যাঁ, আমার মনের কথা তোমার কাছেও নিশ্চয়ই লুকোনো ছিল না, তাই নয় কি? ইলিয়া বলল। কিন্তু ইলিয়া, একটা বিষয় আমি পরিষ্কার নই। দেখো, লন্ডন শহরের অতি নগণ্য একটা পাড়ায় আমার মা বাস করেন। আমি কিভাবে জীবনযাপন করি তুমি সবই জানো। তোমার জীবনের সঙ্গে আমার জীবনের দুস্তর ব্যবধান। এই পরিস্থিতিতে আমাদের এই সম্পর্কের পরিণতি কি? আমাকে কি তুমি একবার তোমার মায়ের কাছে নিয়ে যেতে পারো না? তা পারি, কিন্তু তা আমি করব না। দয়া করে তুমি আমাকে নিষ্ঠুর ভেবো না। আসলে আমার ইচ্ছে দুজনে দুজনের জীবনের পরিবেশনী থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ ভিন্ন এক জীবনযাপন করব। সম্পূর্ণ নতুনভাবে আমাদের জীবন গড়ে তুলতে হবে, না হলে বাঁচতে পারবো না আমরা। আমার মনের কথাটাই তুমি বলেছ। আমিও তোমাকে এ কথাই বলতাম। জিপসি একারে আমরা কেবল আমাদের জন্যই একটি বাড়ি তৈরি করব। তোমার স্থপতি বন্ধু সেন্টনিক্সই সেই বাড়ি তৈরি করবেন। তবে তার আগে আমাদের বিয়েটা হয়ে যাওয়া দরকার। হ্যাঁ, আমিও তাই চাই। কিন্তু এর ফলে তোমার কোনো অসুবিধে যদি হয়? অসুবিধার কিছু নেই। আইনের চোখে আমি এখন সাবালিকা। এখন নিজের খেয়াল খুশি মতন চলতে আমার কোনো বাধা নেই। ভাবছি আগামী সপ্তাহেই আমাদের বিয়েটা চুকিয়ে ফেলতে পারবো। তবে আত্মীয় পরিজনের মধ্যে আমাদের বাস করা হবে না। দুই তরফের কেউই ভালোভাবে মেনে নিতে পারবে না। তুমি আমাকে কি করতে বলছো ইলিয়া? বিয়ের কথা আমি আমার আত্মীয় পরিজনদের কিছু বলবো না। তুমিও তোমার মাকে কিছু বলবে না। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর জানাজানি হলে বিশেষ অসুবিধা হবে না। 2-4 দিন কিছু হইচই হবে, এই যা। একটা কথা মনে পড়ে গেল আমার। বললাম, কিন্তু এদিকে যে জিপসি একারের সম্পত্তিটাই বিক্রি হয়ে গেছে। সে খবর আমার অজানা নয় মশাই, দুচোখে হাসির ছটা বিচ্ছুরিত করে বলল ইলিয়া। জিপসি একারের খোদ মালিকই এখন তোমার সামনে বসে রয়েছে।
পার্ট 6। সবুজ মাঠের ওপর কৃত্রিম ঝর্ণার পাশে বসে আছি আমরা দুজন। আশেপাশে জোড়ায় জোড়ায় আরও অনেকে বসে আছে, যে যার নিজের স্বপ্ন নিয়েই ব্যস্ত। এ সময় গম্ভীর স্বরে ইলিয়া বলল, মাইক, আজ আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। বক্তব্যটা অবশ্য জিপসি একারের বিষয়। আমি বললাম, সম্পত্তিটি কি তুমি তোমার নিজের নামে কিনে নিয়েছো? এত সব করলে কিভাবে? তুমি তো আমাকে তাজ্জব করে দিলে। এতে তাজ্জব হবার কি আছে? আমার অ্যাটর্নি সব ব্যবস্থা করে দিয়েছে। ওসব নিয়ে আপাতত তোমার মাথা না ঘামালেও চলবে। এখন আমার কথা শোনো। শোনো ইলিয়া, তোমার অতীত কোনো ইতিহাস আমি শুনতে চাই না, আমার কোনো আগ্রহ নেই। না মাইক, আমি সে কথা বলতে চাইনি। আসলে আমি যেটা বলতে চেয়েছি অনেক আগেই তা বলা উচিত ছিল, কিন্তু পাছে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও সেই ভয়ে বলতে পারিনি। মাইক, আমি সত্যিই ধনী। তুমি তো আগেই এ কথা বলেছ। কেবল ওইটুকুই বলেছিলাম, কিন্তু ওইটুকুই শেষ নয়। আমার ঠাকুরদার কল্যাণেই আমাদের যত বিত্ত সম্পত্তি। খনিজ তেল থেকেই তিনি অগাধ সম্পত্তির মালিক হয়েছিলেন। তেল ছাড়াও নানান ধরনের ব্যবসা ছিল তার। ঠাকুরদার 3 ছেলের মধ্যে বাবা ছিলেন বড়। আমার 2 কাকা অবিবাহিত অবস্থাতেই মারা যান। ফলে বাবার একাই এই বিশাল সম্পত্তির মালিক হয়েছিলেন। মৃত্যুর আগে বাবা আমার সৎ মায়ের জন্য আলাদা ব্যবস্থা রেখে গিয়েছিলেন। বলতে গেলে পিতার সমস্ত সম্পত্তি আমিই পেয়েছি। এই সম্পত্তির পরিমাণ যে কত তা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি জানো না আমি এখন আমেরিকার সর্বশ্রেষ্ঠ ধনীদের একজন। হায় ভগবান! বিস্ময়ে হতবাক হওয়ার মতন অবস্থা আমার। এমনটা সত্যিই আমার ধারণা ছিল না। আমি ইচ্ছে করেই তোমাকে এ কথা জানতে দিইনি। আমার নামটা পর্যন্ত গোপন করে গিয়েছিলাম, পাছে তোমার মনে কোনো সন্দেহ না হয়। ইলিয়া গুডম্যান হলো আমার আসল নাম। মাইক, বাধ্য হয়েই আমাকে এই ছলনার আশ্রয়টুকু নিতে হয়েছিল। বিত্তবান হতভাগ্য মানুষদের একজন আমি। আমার চারধারে নানান বাধা নিষেধের প্রাচীর। পেশাদার গোয়েন্দারা সারাক্ষণ আমার গতিবিধির ওপর নজর রাখে। কারোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠার আগে সে আমার উপযুক্ত কিনা তা নানাভাবে যাচাই করে নেওয়া হয়। আমার সেই দুর্বিষহ নিঃসঙ্গ জীবনের কথা তোমাকে সব বুঝিয়ে বলতে পারবো না। আমার কাছে তা এক দুঃস্বপ্নের মতন। তোমাকে পেয়ে আমি মুক্তির স্বাদ পেয়েছি। এখন আমার ইচ্ছে জিপসি একারে আমাদের জন্য একটা বাড়ি তৈরি হবে। এই দেখো, কথাটা বলার সঙ্গে সঙ্গেই সেই জিপসি বুড়ির চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। ওই ছিটেল বুড়ির কথা তুমি মন থেকে মুছে ফেলো ইলিয়া। তবে জায়গাটা যে অভিশপ্ত বুড়ি লি কি মনে প্রাণে বিশ্বাস করে? জিপসিদের স্বভাবই ওরকম। সব সময় তারা এমনই ধরনের অলৌকিক অথবা অভিশাপের কাহিনী বলে লোককে চমকে দেওয়ার চেষ্টা করে। মানুষের কুসংস্কারকে উস্কে দেওয়ার জন্যই ওদের জন্ম। কিন্তু কি জানো, তবে জিপসি একার সম্পর্কে যদি তোমার মনে কোনো দ্বিধা থাকে, তাহলে আমরা অনায়াসে অন্য কোনো সুন্দর জায়গায় গিয়ে বসবাস করতে পারি। ধরো ওয়েলসের পাহাড়ি অঞ্চলে, কিংবা স্পেনের সমুদ্র উপকূলে স্যান্টনিক্সের আমাদের মনের মতন কোনো বাড়ি তৈরি করে দিতে পারেন। ইলিয়া দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানিয়ে বলল, তা হবে না। জিপসি একারে আমরা বাড়ি তৈরি করব। সেখানেই আমাদের প্রথম পরিচয় হয়েছিল। সে কথা আমার হৃদয়ে গাঁথা হয়ে আছে। তোমাকে বলা হয়নি, আমি তোমার বন্ধু মিস্টার স্যান্টনিক্সের কাছেও গিয়েছিলাম। দক্ষিণ ফ্রান্সে থাকার সময় ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়েছে, ইলিয়া বলল। ইলিয়া, তুমি তো দেখছি আমাকে কেবলই চমক দিচ্ছ। তোমাকে এক নতুন রূপে আবিষ্কার করছি। যাই হোক, কাজের কথা শোনো। ভদ্রলোককে আমার খুব পছন্দ হয়েছে। জিপসি একারে আমাদের বাড়ি তৈরির পরিকল্পনাটা তাকে খুলে জানালাম। তিনি সানন্দে সম্মতি দিয়েছেন। কথা দিয়েছেন টাওয়ারের ধ্বংসাবশেষ অন্যত্র সরিয়ে দেওয়ার কাজ চুকলেই খুব দ্রুত কাজ শুরু করে দেবেন। আমি বললাম, তুমি দেখছি কেবল দক্ষিণ ফ্রান্স সফরেই যাওনি,
আমাদের কাজগুলোও ঠিকভাবে গুছিয়ে ফেলেছো। হ্যাঁ শোনো, আগামী মঙ্গলবার দিনটা শুভ, আমাদের বিয়েটা সেই দিনই সেরে নেব ভাবছি। কিন্তু আপাতত সে খবর কাউকে জানানো চলবে না, শুধু গ্রেটা জানবে। প্রয়োজনীয় সাক্ষী সবুত বাইরে থেকেই আমরা জোগাড় করে নেব। বেশ, তুমি যা বলছো তাই হবে ইলিয়া। প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব নিয়ে পরের দিন হাজির হব। আজকের মতন এইটুকুনি থাক। শুনতে ভুলবেন না বাকি অংশটা গল্পের। বিদায়, ভালো থাকবেন।